এটা একটা কি ওয়েবসাইটের ঠিকানাটা কি cartreats.com। এখানে কার্টসের বিভিন্ন ধরনের যে পার্টস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মেশিনারিজ যেগুলো আর কি, হ্যাঁ, টুকটাক রিপেয়ারের জন্য যে মেশিনারিজ গুলো বা বিভিন্ন পার্টস বলি আমরা বাংলায়, ওটা কিন্তু পার্টস না, ওগুলোকে পার্টস বলা হয়। কি বলা হয়? পার্টস। আচ্ছা, এগুলো হচ্ছে এই ওয়েবসাইটটা সেল করে। এই ওয়েবসাইটটা আমরাই ডেভেলপ করছি, হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি ডেভেলপ করছি। ক্লায়েন্টটা আমার নিউ ইয়র্কের ক্লায়েন্ট, হ্যাঁ। আচ্ছা, এই যে এই ক্লায়েন্টটা হচ্ছে এটা, এই যে এর ওয়েবসাইট এটা, হ্যাঁ, এটা আমি বিল্ড করছি, করে আবার এর ডিজিটাল মার্কেটিংও আমি করি। আচ্ছা, এখন এর লাভটা কি? এই যে একটা ওয়েবসাইট বানাইলো অনেক সুন্দর করে, তাহলে এর লাভটা কি? এখানে হচ্ছে প্রোডাক্ট আছে, বডি পার্টস। বডি পার্টস হচ্ছে একটা গাড়ির যে বডির যে অংশগুলো, সেগুলোকে বলা হচ্ছে বডি পার্ট। সেগুলোকে কি বলা হচ্ছে? বডি পার্ট। এখন বডি পার্টের মধ্যে আবার কি কি আছে? সাপোজ এই যে এগুলো আছে ইলেকট্রনিক্স। বডি পার্টস এর মধ্যে আবার ইঞ্জিন আছে, ইলেকট্রনিক্স আছে, তারপরে বিএমডাব্লিউ বা বিভিন্ন ধরনের গাড়ির মডেল আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বডি পার্ট। এখন এইটার প্রাইস কত? $3149। কত ডলার? $3149। তো আমি যদি অনলাইনে, আমি অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য কি? অনলাইন হচ্ছে সেলারের কাছে সরাসরি যেতে হচ্ছে না। আমি ল্যাপটপ ওপেন করে, ফোন ওপেন করে, আমি একটা ওয়েবসাইট ওপেন করে আমি আমার পেমেন্ট মেথড দিয়ে কিনলাম, অর্থাৎ যে বিক্রেতা তার কাছে যাওয়াই লাগতেছে না। এটাকে বলা হচ্ছে অনলাইনে কেনা, তাই না? তো আমি অনলাইনে কিনবো, কি করব? অনলাইনে কিনবো, সিম্পলি বাই নাও এখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? বাই নাও এখানে ক্লিক করব। আচ্ছা, করার পরে এখানে আমি অপশন চুজ করব। এটার আবার ক্যাটাগরি আছে। এই যে বডি যে পার্টটা, হ্যাঁ, এটা BMW 5 সিরিজের একটা বডি পার্ট। এইটার আবার ক্যাটাগরি আছে। তো আমি এই ক্যাটাগরিটা চুজ করলাম। কার্বন কালার যে ফাইবার, এটা চুজ করলাম। এটার দাম হচ্ছে $3389। 3300 কত ডলার? $89। তারপরে যখন বাই নাও ক্লিক করব, তখন একটা কার্ড অপশন আসবে। এইখানে একটা কার্ড অপশন আসবে, হ্যাঁ, এইটাতে যদি ক্লিক করি, ভিউ কার্ড, কি করব আমি? ভিউ কার্ড। তাহলে ভিউ কার্ডে যদি ক্লিক করি, তাহলে এইখানে আমার ওই যে কার্ডটা, যে প্রোডাক্টটা আমি অ্যাড করেছি সেটা এসেছে, তাই না? এখন শিপিং, এই প্রোডাক্টটা যে আমাকে পাঠায় দেবে বাংলাদেশে, এই কোম্পানির মালিক তো ইউএসএ তে। তাহলে এখান থেকে যদি আমি অর্ডার করি, তাহলে তো শিপিং একটা অ্যাড্রেস দিতেই হবে আমার, এবং শিপিং চার্জ তো দিতে হবে। পাঠানোর একটা চার্জ, নাকি প্রোডাক্টটা উড়ে উড়ে আসবে? অবশ্যই এয়ার যোগে আসবে বা জাহাজে করে আসবে, তাই না? বাসে আসার তো ওয়ে নাই আমেরিকা থেকে। তো এখন যে প্লেনটা আমার এই প্রোডাক্টটা নিয়ে আসবে, তাকে একটা চার্জ দিতে হবে না, কুরিয়ারের মতো, অ্যাজ কুরিয়ার। তাহলে এখানে শিপিং চার্জ সহ এটা, যখন আমি প্রসিড টু চেক আউট করব, তখন আমার পেমেন্ট মেথড দেয়া লাগবে। একটা প্রোডাক্ট আমি যে অর্ডার করব, অর্ডার করার সঙ্গে কোথায় সে প্রোডাক্টটা পাঠায় দেবে? ঠিকানা দিতে হবে না? নাকি হোমসিক্যালি এমনি এক ঠিকানায় আসবে? তাহলে অবশ্যই একটা বিলিং অ্যাড্রেস দিতে হবে, শিপিং অ্যাড্রেস দিতে হবে। কি দিতে হবে? শিপিং অ্যাড্রেসটা দিব আমি এইখানে, ক্লিয়ার, ডান পাশে। আর আমি যে প্রোডাক্টটা অর্ডার করছি, অবশ্যই টাকা পে করতে হবে। কি করতে হবে? টাকা পে করতে হবে না? টাকা পে না করলে কি ওরা প্রোডাক্ট পাঠায় দেবে? না প্রোডাক্ট পাঠায় দেওয়ার পর আমি টাকা দিব? কোনটা? আগে টাকা। এখন এমন একটা সিস্টেম আছে যে টাকা পরেও দেয়া যায়, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ, প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ারই টাকা বুঝে দিতে হয়। এই সিস্টেমটা এখন আছে। তো বিদেশি ওই সিস্টেমগুলো মানে লোকাল টু লোকাল, হ্যাঁ, গ্লোবাল টু লোকাল না। অর্থাৎ শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশ, ইউএসএ থেকে ইউএসএ, সেগুলোর জন্য ক্যাশ অন ডেলিভারিটা, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আমার পেমেন্ট গেটওয়েটা আমি এখানে দিব, ঠিক আছে? আমার যে বিলিং অ্যাড্রেস আছে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইন কেস যদি প্রোডাক্টটা না চলে বা কোনো ঝামেলা হয়, প্রোডাক্টটা আমি না পাই, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা তো আবার ওরা রিটার্ন করবে। এই জন্য প্রপার একটা অ্যাড্রেস বা আইডেন্টিফিকেশন দিতে হয় প্রোডাক্ট কেনার সময়। যে ব্যক্তি কিনবে তার ফার্স্ট নেম দেয়া লাগে, লাস্ট নেম দেয়া লাগে, কোম্পানি নেম দেয়া লাগে, স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ। স্ট্রিট অ্যাড্রেসটা এই জন্য যে আমি মুন, এখন এই পলাশবাড়িতে আরো মুন থাকতে পারে, তো এই জন্য স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হয়, মানে আমার স্পেসিফিক আমার গ্রাম, আমার
বাড়ি নাম্বার সহ দিতে হয়, যাতে চেনা যায় এইটাই সেই মুন। ঠিক আছে, টাউন দিতে হয়, পোস্টাল কোড দিতে হয়, ফোন দিতে হয়, ইমেইল অ্যাড্রেস দিতে হয়, দিয়ে ফাইনাল স্টেজে প্রসিড টু পেপাল। যখন আমি পেপালে ক্লিক করব তখন পেপাল থেকে আমার ডলারটা কেটে নেবে। কেটে নেওয়ার পরে এই যে আমি ঠিকানাটা দিলাম, এই ঠিকানায় ওরা প্রোডাক্টটা ডেলিভার করবে। কি করবে? ডেলিভার করবে। এখন আমি পাওয়ার পরে যদি মনে হচ্ছে যে প্রোডাক্টটার সমস্যা, তখন এদের আবার রিটার্ন পলিসি আছে। কি আছে? এই কোম্পানিটার একটা রিটার্ন পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী, এই যে প্রাইভেসি পলিসি, কি প্রাইভেসি, সেই পলিসি অনুযায়ী দেখা যাচ্ছে ওদের 15 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, এর মধ্যে আমি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবো। রিটার্ন করলে ওরা প্রোডাক্টটা আবার কি হয়, আমার টাকাটা রিফান্ড করবে, না কি করবে, না প্রোডাক্টটা চেঞ্জ করে দেবে। তাহলে আমরা যে ডিজিটাল মার্কেটিং করব, আমরা ওয়েবসাইটই জানি না যে ওয়েবসাইটটা কি। ডিজিটাল মার্কেটিং করতে গেলে একটা ফানেল থাকতে হয়। কি থাকতে হয়? একটা ফানেল। ওই ফানেলটার নাম আবার ওয়েবসাইট। ওই ফানেলটার নাম কি? ওয়েবসাইট। ওইটার নাম আবার সেলস ফানেল। ওইটার নাম কি? সেলস ফানেল। অথবা সেলস পেজ, অথবা কি সেলস পেজ, অথবা ওইটার নাম আবার ল্যান্ডিং পেজ। ওইটার নাম কি? যেই পেজটা থেকে আমার ভিজিটর, এই যে আমি ওয়েবসাইটে যে ভিজিট করেছি cartreads.com, আমি এই ওয়েবসাইটের একটা ভিজিটর, আমি এই ওয়েবসাইটের একটা কি, অর্থাৎ যে এই ওয়েবসাইটে ইন করবে, যে এই ওয়েবসাইটে ঢুকবে, সেই ভিজিটর। এই ভিজিটরের আবার একটা সিনোনিম আছে। সেটা কি? ভিজিটরের সিনোনিম হচ্ছে ইউজার অথবা ট্রাফিক। এসইওর ভাষায় এই ভিজিটরকে কি বলা হয়? ট্রাফিক। হ্যাঁ, এখন ট্রাফিক নাম দেখে লাফায় ওঠার দরকার নেই। এই নামগুলোর সঙ্গে আমরা রিকগনাইজড হব অথবা পরিচিত হব। যদি পরিচিত না হতে পারি তাহলে তো কাজ করতে পারবো না। ক্লায়েন্ট বলবে, এই আমার ওয়েবসাইটে ট্রাফিক দাও এতগুলো, মান্থলি আমার 5,000 ট্রাফিক দাও। এখন আমি ট্রাফিকই চিনি না, ওয়েবসাইটই চিনি না। তাহলে ওয়েবসাইটটা হচ্ছে একটা অ্যাড্রেস। অনলাইনে কেনা বেচা বা অনলাইনে আমি দেখা যাচ্ছে ইউজার ইন্টারাকশন, শুধু কেনা বেচা ছাড়াও তো আরো অনেক কিছু হয়। কেনা বেচা বেচা হলে কেনা বেচা, যদি অনলাইনে আমি একটা ফর্ম সাবমিট করি বা ভর্তি হলাম, বা আমি এনআইডির একটা ফর্ম সাবমিট করলাম, বা একটা সার্ভেতে পার্টিসিপেট করলাম, বা আমি একটা অনলাইনে ভিডিও দেখলাম, তো ওখানে কি কেনা বেচা হচ্ছে? ওখানে ইন্টারাকশন হচ্ছে। যে কোনো ওয়েবসাইটের সাথে ইউজারের যে একটা ইন্টারাকশন, তাহলে ওয়েবসাইট এই জন্যই লাগে। একটা ওয়েবসাইট অথবা সেলস পেজ অথবা ল্যান্ডিং পেজ অথবা কি ওয়েব পেজ অথবা ফানেল অথবা সেলস ফানেল, এই জন্যই লাগে যে ফানেলের সঙ্গে ইউজারের একটা ইন্টারাকশন হয়। কি হয়? একটা ইন্টারাকশন হয়। সে হয় কেনা বেচা করে ওই ইন্টারাকশনের মাধ্যমে, না ওই ওয়েবসাইটটা ভিজিট করে কোনো তথ্য নেয়, না হয় প্রথম আলোর মতো নিউজ দেখে, হ্যাঁ, না হয় সাবস্ক্রাইব করে, কিছু না কিছু করে। তাহলে ওয়েবসাইটটা এই জন্যই দরকার হয়। ঠিক আছে, তাহলে cartreads.com এটা একটা ওয়েবসাইট, ড্রিম আইটি গ্লোবাল এটা একটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইট কত ধরনের? সিম্পলি আমরা যদি গুগল করি টাইপস অফ সাইটস, তাহলে অনেক ধরনের সাইট আছে। কি আছে? অনেক ধরনের সাইট আছে। যেমন ই কমার্স সাইট আছে। ই কমার্স সাইটটা কি? যেখানে মানুষ কেনা বেচা করে। কি করে? কেনা বেচা করে। পোর্টফোলিও ওয়েবসাইট কি? যেমন তোমাদের পোর্টফোলিও সাইট লাগবে। এই যে ড্রিম আইটি গ্লোবাল এটা পোর্টফোলিও সাইট, কারণ আমি সার্ভিস দিই, আমি সার্ভিস বিক্রি করি, আমি এসইও সার্ভিস বিক্রি করি, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস বিক্রি করি, তারপরে লোকাল এসইও সার্ভিস বিক্রি করি, সফটওয়্যার বানাই। তাহলে যেহেতু আমি সার্ভিস বিক্রি করি, আমার সাইটটাকে বলা হবে পোর্টফোলিও সাইট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো কি টাইপের সাইট আছে? ব্লগ। তাহলে ব্লগ ওয়েবসাইট শুধু ইনফরমেশন দেয়। কি দেয়? যেমন আমি যদি হেলথ টিপস লিখি, আচ্ছা যদি হেলথ টিপস লিখি, তাহলে এই ওয়েবসাইটটা আমাদেরকে শুধু হেলথ টিপস দেবে। কি দেবে? বা আমি অন্য আরেকটা ওয়েবসাইটে গেলাম, সেটা হলো healthline.com, এটাতে গেলাম। তো এই ওয়েবসাইটটা মূলত হেলথ রিলেটেড আর্টিকেল অফার করবে। কি করবে? হেলথ রিলেটেড। এই ওয়েবসাইটের কোনো কেনা বেচা নাই, ওরা সিম্পলি শুধু ব্লগ, মানুষকে টিপস দিবে। কি দিবে? হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড, বিউটি রিলেটেড বা ফুড রিলেটেড, খাবার, হ্যাঁ, হেলদি ফুড, এই ধরনের আর্টিকেল এরা মানুষকে ফ্রি দিবে। ফ্রি দেওয়ার মাধ্যমে এরা অ্যাডসেন্স করবে। কি করবে? অ্যাডসেন্স, অর্থাৎ এরা যদি গুগলের অ্যাডসেন্স করে, যত ভিজিটর আসবে তত টাকা ইনকাম হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ব্লগ সাইট, যে ওয়েবসাইটটা শুধু ফ্রি ইনফরমেশন বা আর্টিকেল দেয়, ফ্রি টিপস দেয়, ফ্রি গাইডস দেয়।
ঠিক আছে? তাহলে সেই ওয়েবসাইট